আমি সংসদে আমরা সংবিধান করব যে সাংবিধানিক পদগুলো যেমন নির্বাচন কমিশন, যেমন হিসাব রক্ষকের পদ যেটা দুর্নীতি হিসাব নিকাশ করে, এই সমস্ত সাংবিধানিক পদে আর সরকার কেবল নিয়োগ দেবে না, নিয়োগ করতে হবে সরকারি দল, বিরোধী দল এবং বিচার বিভাগের প্রতিনিধি, মানে প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা এবং প্রধান বিচারপতির সমন্বয়ে গঠিত কমিশন এই সাংবিধানিক পদগুলোতে নিয়োগ দেবে, যাতে যারা নিয়োগ পায় তাদের কোনো দলের প্রতি আর অনুগত থাকতে না হয়। ওই অডিটর জেনারেলের পদে যদি নিরপেক্ষ লোক থাকে, সরকারি দলের চুরি করা অনেকখানি নিয়ন্ত্রণ হয়ে যাবে। দুর্নীতি আর এইভাবে বাংলাদেশে চলতে পারবে না। সবার অধিকার নিশ্চিত করা যায়, তবে নিশ্চয়ই তার কর্তব্য আমরা পাব এবং অধিকার কর্তব্যের মধ্য দিয়ে নাগরিকতা গড়ে উঠবে। আর এই নাগরিকতার উপর দাঁড়াবে রাষ্ট্র। এই রাষ্ট্র আমরা এগিয়ে নিয়ে যাব। আমরা বলেছি এটা যদি করতে হয় তাহলে জনগণ হচ্ছে ক্ষমতার কেন্দ্র, সরকার জনগণ নির্বাচন করে, কারণ জনগণের নির্বাচিত প্রতিনিধিরা জনগণকে কখনো ছাপিয়ে যেতে পারে না। অতএব সরকারকে, জনপ্রতিনিধিদেরকে জনগণের কাছেই জবাবদিহিতা করতে হবে। তার জন্য সংবিধান তৈরি করা দরকার, তার জন্য আইন তৈরি করা দরকার। সেই জন্য আমরা বলেছি আগামী দিনে যে সংসদ হবে, ওই সংসদে হাততলা এমপি হবে না। আগামী দিনে সংসদে সরকার গঠন আর বাজেট পাশ করা ছাড়া সকল সংসদ সদস্য স্বাধীনভাবে তার ভোট দিতে পারবেন। ৭০ অনুচ্ছেদ সংস্কার করতেই হবে। একদিক থেকে প্রায় অভূতপূর্ব একটা সম্পূর্ণ সশস্ত্র রাষ্ট্র শক্তির বিরুদ্ধে, যেখানে রাষ্ট্রের বাহিনীগুলো সশস্ত্র আর তার সাথে দলীয় গুন্ডা বাহিনীও সশস্ত্র অবস্থায় যুক্ত হয়েছে, তার বিরুদ্ধে নিরস্ত্র ছাত্র শ্রমিকরা তারা প্রতিরোধ গড়ে তুলছে দিনের পর দিন, এবং সেই প্রতিরোধে বুক চিতিয়ে আবু সাঈদ যেভাবে বুকে গুলি নিয়ে শাহাদাত বরণ করেছেন, সেই শাহাদাতের পথ ধরে প্রায় ১৬০০ তরুণ, আমাদের ছাত্র ফেডারেশনের জুলফিকার শাকিল সহ ১৬০০-র উপরে ছাত্র, তরুণ, অভিভাবক, নারী, তারা সকলেই শহীদ হয়েছেন। ৫০,০০০-এর উপরে আহত, ৫০০ জনের চোখ স্থায়ীভাবে নষ্ট হয়ে গেছে, অনেকের চোখ ভীষণভাবে আক্রান্ত। এখানেও একজন চোখে আক্রান্ত আহত যোদ্ধা এখানে উপস্থিত আছেন। এত বড় একটা অভ্যুত্থান একটা ফ্যাসিস্ট স্বৈর শাসককে তাকে কেবল ক্ষমতাচ্যুত করেনি, দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে। এই রকম একটি অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে থাকা আমাদের বর্তমান অন্তর্বর্তী সরকার, যারা এখনো জনগণের প্রত্যাশা অনুযায়ী সবকিছু ঠিক করতে হয়তো পারেননি, আমরা তার জন্য তাদের সমালোচনা করেছি, কিন্তু তারপরও এই অন্তর্বর্তী সরকার তাদের যে দায়িত্ব, একদিকে দৈনন্দিন রাষ্ট্র পরিচালনা, জনগণের সংকটের সমাধান, অন্যদিকে দেশে একটা নতুন গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা, একটা গণতান্ত্রিক সংবিধান প্রতিষ্ঠা, রাষ্ট্র প্রতিষ্ঠান এবং আইনের সংস্কার, এবং দেশে একটি গণতান্ত্রিক নির্বাচন আয়োজন করা, অর্থাৎ রাজনৈতিক উত্তরণের কাজ। এই দুই কাজই তারা একসাথে যথাসম্ভব জনগণের স্বার্থ অনুযায়ী পরিচালনা করছেন, তারা চেষ্টা করছেন। আমরা তাদের সহযোগিতা করছি, আমরা তাদেরকে সমালোচনাও করছি যেখানে যেখানে এখন পর্যন্ত কোনো রকম দায়িত্ব পালন হচ্ছে না, অবহেলা হচ্ছে, দাবি মেটানো হচ্ছে না। কিন্তু সাধারণভাবে এই সরকার আমাদের দেশের ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে থাকা সরকার। ফ্যাসিবাদের বিরুদ্ধে সমস্ত জনগণ এই সরকারের সাথে আছে, সমর্থনে আছে। আজকে তারা দেশে যখন এই রাজনৈতিক উত্তরণের কাজ এগিয়ে নিচ্ছে, আজকে অভ্যুত্থানকে কালিমালিপ্ত করার জন্য এই পুরো
রাজনৈতিক উত্তরণ প্রক্রিয়াকে নস্যাৎ করে দেওয়ার জন্য ওই পতিত ফ্যাসিস্টরা আর তাদের দেশি বিদেশি দোসররা তাদের মাতম শুরু করেছে, তাদের ভয়ঙ্কর সমস্ত কর্মকাণ্ড শুরু করেছে। এই শেখ হাসিনা সারা দেশে লুটপাট করে তার আত্মীয় স্বজন ভাই বেরাদাররাই $17 বিলিয়ন পাচার করে দিয়েছে। এই আপনাদের চট্টগ্রামের এসালম বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছেন একাই 10 বিলিয়ন সরিয়েছে, আর শেখ হাসিনার আরো আত্মীয় স্বজন ভাই বেরাদাররা 7 বিলিয়ন। এর প্রমাণ তার কাছে আছে, না হলে আন্তর্জাতিক মিডিয়ায় গভর্নর সাহেব এই কথা বলতেন না। আমি তাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেছিলাম এর তথ্য প্রমাণ আছে, তিনি বলেন আছে। অন্যদিকে আরো যে সারা দেশে এই লুটপাট প্রায় $100 বিলিয়ন উপরে ঘটেছে। $500 বিলিয়ন বাংলাদেশের জিডিপি, তার $100 বিলিয়ন লুট করে নিয়ে গেছে। তাহলে এই শেখ হাসিনা কিভাবে বাংলাদেশটাকে ফোকলা বানিয়ে দিয়ে গেছে এটা আমরা সবাই বুঝতে পারি। কিন্তু কেবল ফোকলা বানায় নেই, এইভাবে লুট করার জন্য তার এই শাসনটাকে টিকিয়ে রাখতে হয়েছে। আর টিকিয়ে রেখেছে কিভাবে? গুম খুন করে, ক্রসফায়ার করে, লক্ষ লক্ষ মামলা দিয়ে সমস্ত বিরোধী দলের নেতা কর্মীদেরকে তারা রাতে বাড়িতে ঘুমোতে দেয় নাই। আর কেবল এইটা নয়, জুলাই আগস্টে কিভাবে তারা আমাদের সন্তানদেরকে হত্যা করেছে আমরা সবাই তা দেখেছি। এইভাবে তারা ভয় আর ত্রাস সৃষ্টি করে ক্ষমতায় থাকতে চেয়েছে। এই শেখ হাসিনা আজকে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে সেইখান থেকে বাংলাদেশ ধ্বংসের ষড়যন্ত্র করছে। আর তাকে ভারত রাষ্ট্র, তার সরকার, তার মিডিয়া আমরা দেখছি নানাভাবে তাকে সহায়তা করছে। এই যে চট্টগ্রামে যা ঘটেছে, সাইফুল ইসলাম আলিফের ক্ষেত্রে অ্যাডভোকেট, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তাকে হত্যা করা হয়েছে ইসকনের ব্যানারে। আওয়ামী লীগের গুন্ডা পান্ডারা এবং ইসকনের লোকেরাও থাকতে পারে, আছে নিশ্চয়ই, তারা এই হত্যাকাণ্ড করেছে। ইসকনের ব্যানারে করা হয়েছে যাতে করে হিন্দু সম্প্রদায়ের উপরে দায় চাপে এবং মুসলিমরা খেপে গিয়ে হিন্দুদের বাড়ি ঘরে আক্রমণ করে। তাহলে কি হতো? চট্টগ্রামে যদি হিন্দু সম্প্রদায়ের বাড়িদের উপরে হামলা হতো, তার ছবি ওনারা তুলে ওই আমেরিকায় পাঠিয়ে দিতেন। বলেছেন না শেখ হাসিনা যে ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে হাঁটো, ওরা হামলা করলে ওই ছবি তুলে রাখবা, আমি আমার লিঙ্কে পাঠিয়ে দেব। কিভাবে বলবেন ট্রাম্পের সমর্থকদের বাংলাদেশে হয়রানি করা হচ্ছে, গ্রেফতার করা হচ্ছে? শেখ হাসিনার অডিও লিক হয়ে গেল। অবশ্যই ইন্ডিয়া টুডে বোধহয় এটার খবর পায়নি, যার ফলে ইন্ডিয়া টুডে মনে হয় আগে থেকেই পরিকল্পনা করা একটা ছবি ছেপে দিয়েছে যে বাংলাদেশে ট্রাম্প সমর্থকদের গ্রেফতার ও হয়রানি করা হচ্ছে। এই হচ্ছে তাদের পরিকল্পনা। যেমন সাইফুল ইসলাম আলিফ খুন হওয়ার পরে আজকে আমরা দেখলাম রয়টার্সের মতো একটা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংবাদ মাধ্যম, সেখানে ছাপা হয়েছে যে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর উকিল সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয়েছে। এই ছিল তাদের পরিকল্পনা। এই পরিকল্পনা তারা সাজিয়ে যাচ্ছে এবং এই ধরনের ছবিগুলোর অপেক্ষায় আছে। আমরা চট্টগ্রামবাসীকে আমরা ধন্যবাদ জানাই। আমরা চট্টগ্রামবাসীকে আমাদের বুকের ভেতর থেকে আমাদের ভালোবাসা জানাই। এত বড় উস্কানি সত্ত্বেও চট্টগ্রামে তারা কোন রকম হিন্দু সম্প্রদায়ের উপরে হামলা হতে দেন নাই। একটু আগে খবর পেলাম এই যে হামলা হচ্ছে না, তার ফলে আওয়ামী গুন্ডা বাহিনী সম্ভবত নিজেরাই এখন হিন্দু সম্প্রদায়ের উপরে হামলার ষড়যন্ত্র করছে। একটু আগে কোথায় যেন তারা এই ধরনের হামলার একটা চেষ্টা করেছে।
সুতরাং সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে আমাদের। যারা আজকে হিন্দু সম্প্রদায়ের উপরে হামলা করবে, মনে রাখবেন এরা সব ফ্যাসিস্টদের দোসর, দেশি বিদেশি এজেন্ট। তারা বাংলাদেশের অভ্যুত্থানকে, এই সরকারকে ধ্বংস করতে চায়। সুতরাং আসুন ঐক্যবদ্ধ থাকি। এই দেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, এই চট্টগ্রামে এক মিলন মেলা। এইখানে আরো বাঙালির বাইরে অসংখ্য চাকমা, মারমা, ত্রিপুরা, সকল জাতির বসবাস। এইখানে এই যে ধর্মীয় পার্থক্য, জাতিগত পার্থক্য, এই সব সত্ত্বেও আপনারা দীর্ঘকাল এই জনপদে বসবাস করেন মৈত্রী এবং সম্প্রীতির মাধ্যমে। ওইটা ধ্বংস করতে চায়, ওইটা ধ্বংস করতে চায়। এবং চট্টগ্রাম যেহেতু এখানে বন্দর আছে, তারা ভয়ঙ্কর ষড়যন্ত্র খেলছে। আমাদের জাতীয় সার্বভৌমত্বের উপরে তারা আঘাত আনতে চায়। আর সেই কারণে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমরা এই সরকার গঠনের পর থেকে বলে আসছি যে আমাদেরকে একটা জাতীয় ঐক্যমত্যের ভেতর দিয়ে আমাদের রাজনৈতিক উত্তরণ, গণতন্ত্রের ফেরা, গণতন্ত্র প্রতিষ্ঠা করায় যেতে হবে। কারণ ওরা ষড়যন্ত্র করছে, কারণ ওরা ফাঁক পেলেই আমাদের জায়গাটা ধ্বংস করে দেবে। এই কারণে আমাদের সচেতন থাকতে হবে, সতর্ক প্রহরায় থাকতে হবে এবং ঐক্যবদ্ধভাবে এই সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। আমরা ভয় পাই না। শেখ হাসিনা এই দেশে থাকতে ফ্যাসিস্ট শাসন চালিয়েছে, তখন আমরা ভয় পাই নাই। আর এখন তো সে পালিয়ে গেছে, তার পালিয়ে যাওয়া শাসকের কাছে আমরা ভয় পাই না। বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ আছে। এই কারণে আমরা সরকারকে বলবো, আমরা আতঙ্কগ্রস্ত হতে চাই না, জনগণও আতঙ্কগ্রস্ত নয়, আপনারা একেবারেই আতঙ্কগ্রস্ত হবেন না। কারণ ওরা চায় যে আমরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ি, যাতে করে আমরা ভুল করি। কাজে এই জনগণের নানা রকম সংকট আছে, সেটা নিয়ে বিক্ষোভ আছে, আন্দোলন আছে, এটা থাকবে গণতান্ত্রিক দেশে। এটা কোনো আশ্চর্যের বিষয় নয়। জনগণের দাবি দেওয়া, ন্যায্য দাবি দেওয়া চিহ্নিত করুন এবং সেগুলো দাবি মেনে নেন। এই দেশে নারী পুরুষ, এই দেশে বাঙালি, আদিবাসী কিংবা অন্যান্য জাতি, এই দেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান কিংবা নানা ধরনের মানুষ, জীবন চর্চার মানুষ, সবাই মিলেমিশে থাকবে। এই দেশের শ্রেণীভেদ আছে, দেশের মেহনতি মানুষ তারা সংকটে আছে, দ্রব্যমূল্য বাজারে এমন অবস্থা আছে যে মানুষের আয়ের সাথে ব্যয়ের সঙ্গতি নেই, জীবনযাপনের নিরাপত্তারও সংকট আছে। কাজেই মানুষের দাবি দেওয়া আছে এবং যেগুলো ন্যায্য দাবি দেওয়া সেগুলো আপনাদের মানতে হবে। জনগণকে অভ্যুত্থানের অংশীদার করতে হবে, তাদের উপর দাঁড়িয়ে আমাদের শক্তি অর্জন করতে হবে। আর যেখানে ষড়যন্ত্র আছে যথাযথভাবে ষড়যন্ত্র চিহ্নিত করুন। সরকারের ভেতরে কি ভূত আছে? থাকা স্বাভাবিক, কেননা এই রাষ্ট্র প্রশাসনে প্রতিটি প্রতিষ্ঠানে ফ্যাসিস্টদের দোসররা এখনো বসে আছে, যারা 15 বছর ধরে তেল, ঘি, মাখন খেয়েছে আর বাংলাদেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, শেখ হাসিনার ষড়যন্ত্র বাস্তবায়ন করেছে। আজকে আপনাদের ভাবতে হবে, চট্টগ্রামে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে যখন আদালতে হাজির করা হচ্ছে, তখন কিভাবে আদালত প্রাঙ্গণে এত লোক দেশীয় অস্ত্র শস্ত্র সহ সেখানে উপস্থিত হতে পারল। কোথায় পুলিশ বাহিনী, গোয়েন্দা বাহিনী, তাদের তথ্য কোথায়? সেখানে আগে থেকেই এই সমস্ত অস্ত্রধারী লোককে কেন নিরস্ত্র করা হলো না? এইসব প্রশ্নের জবাব খুঁজতে হবে। আমরা সরকারকে বলি, এই সব প্রশ্নের জবাব খোঁজেন। কারা এখনো ঘাপটি মেরে থেকে সরকারকে ব্যর্থ করতে চাইছে, তাদেরকে প্রশাসনের মধ্যে, পুলিশের মধ্যে চিহ্নিত করতে হবে এবং তাদেরকে আজকে যথাযথ শাস্তি নিশ্চিত করতে হবে। তারা আমাদের অভ্যুত্থান ধ্বংস করে দিতে চাইবে, আর আমরা বাংলাদেশের মানুষ চেয়ে চেয়ে দেখব, এটা ভাবার কোনো কারণ নেই। বাংলাদেশের জনগণ রক্ত দিয়েছে, আবারও রক্ত দিয়ে এই অভ্যুত্থানকে সফল করবে এবং সেই লক্ষ্যে আমরা ঐক্যবদ্ধ হতে চাই। বন্ধুরা আমার, আমরা পরিষ্কার করে বলেছি, আমরা একটা অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ চাই।
যেই বাংলাদেশের সকল মানুষ তার পরিচয় যাই হোক, ধর্মীয় পরিচয়, জাতিগত পরিচয়, লিঙ্গীয় পরিচয়, তার জীবন চর্চা যাই হোক, এমনকি রাজনৈতিক বিশ্বাস যাই হোক, আমরা চাই সবাই নাগরিক হিসেবে এই দেশে মাথা উঁচু করে অধিকার এবং মর্যাদা নিয়ে